পৃথিবীর মানচিত্রে এমন কিছু রাষ্ট্র রয়েছে যাদের আগামী ৫০ বছরে টিকে থাকার লড়াইটা হতে যাচ্ছে অত্যন্ত কঠিন। এই সম্ভাব্য সংকটের তালিকায় যখন যুক্তরাজ্য, উত্তর কোরিয়া কিংবা স্পেনের মতো প্রভাবশালী ও পরিচিত দেশগুলোর নাম চলে আসে, তখন স্বাভাবিকভাবেই কিছু জটিল প্রশ্ন সামনে দাঁড়ায়। কিম শাসনের অবসানের পর কোরীয় উপদ্বীপের রাজনৈতিক মানচিত্র কেমন হবে? ব্রেক্সিট ও অভ্যন্তরীণ টানাপোড়েনের পর ব্রিটেনের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক কাঠামো কি আগের মতো অটুট থাকবে? কিংবা কাতালোনিয়ার মতো অঞ্চলের স্বাধীনতার দাবি কি স্পেনের বর্তমান সীমানাকে অক্ষুণ্ণ রাখতে দেবে? ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো রাষ্ট্রের সীমারেখাই চিরস্থায়ী নয়। সময়ের বিবর্তনে তা বদলে যেতে পারে, আর সেই পরিবর্তন কখনো কখনো ঘটে আমাদের ধারণার চেয়েও অনেক দ্রুত। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে একদিকে যেমন উপকূলরেখা ও প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির হুমকির মুখে পড়ছে, অন্যদিকে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত কোন্দলের জেরে পুরনো ঔপনিবেশিক সীমানাগুলোও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই দ্বিমুখী সংকটের বাস্তবতায় বিশ্বের বেশ কয়েকটি দেশ আগামী কয়েক দশকের মধ্যেই চরম অস্তিত্ব সংকটে পড়তে পারে। আজ আমরা জানব সেরকমই কয়েকটি দেশের কথা। যুক্তরাজ্যের শত বছরের অভ্যন্তরীণ ঐক্য ও অখণ্ডতা আজ এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি। এই ফাটল সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে ব্রেক্সিটের পর থেকে। স্কটল্যান্ডের সিংহভাগ মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে জোরালো রায় দিলেও সামগ্রিক ফলাফলের কারণে তাদের অনিচ্ছা সত্ত্বেও ইইউ থেকে বেরিয়ে আসতে হয়। এই ঘটনা স্কটিশ জনগণের মনে তীব্র রাজনৈতিক অসন্তোষের জন্ম দিয়েছে এবং তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নতুন করে উস্কে দিয়েছে। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডও ব্রেক্সিট পরবর্তী সময়ে এক জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেক্সিটের ফলে তৈরি হওয়া সীমান্ত জটিলতা এবং সেই সাথে ওই অঞ্চলের ভেতরের জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন আয়ারল্যান্ডের পুনর্একত্রীকরণের ধারণাকে বেগবান করেছে। দীর্ঘদিনের এই স্বপ্ন এখন আর কোনো দূরবর্তী বিষয় নয়, বরং একটি বাস্তব সম্ভাবনায় রূপ নিচ্ছে। ভূরাজনীতির এই টানাপোড়েন ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের বর্তমান মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। বাহ্যিক দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়ে অতীতে করা বহু ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটেনি। একদিকে বছরের পর বছর ধরে চলা তীব্র অভ্যন্তরীণ খাদ্য সংকট এবং অন্যদিকে চোরাচালানের মাধ্যমে দেশে আসা বিদেশি তথ্য, সিনেমা ও গণমাধ্যম দেশটির কঠোর তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভেতর থেকে অনবরত ক্ষয় করে দিচ্ছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশটির তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে পরিবর্তন আসছে। তবে উত্তর কোরিয়ার আসল ভাগ্য নির্ধারিত হবে কিম রাজবংশের অবসানের পর। বর্তমান স্বৈরশাসনের অবসান ঘটলে যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে তা গৃহযুদ্ধ কিংবা বাহ্যিক কোনো শক্তির হস্তক্ষেপ ডেকে আনতে পারে। এমন পরিস্থিতি পুরো কোরীয় উপদ্বীপের ভূ রাজনীতিকে চিরতরে বদলে দেবে এবং শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সাথে পুনর্একত্রীকরণের মাধ্যমে একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অস্তিত্বেরই অবসান ঘটাতে পারে। ইরাকের বর্তমান মানচিত্রটি মূলত ঔপনিবেশিক আমলের এক কৃত্রিম সৃষ্টি, যা দেশটির ভেতরের গভীর জাতিগত ও ধর্মীয় বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৈরি হয়েছিল। আর এই কৃত্রিম সীমানার কারণেই দেশটিতে বছরের পর বছর ধরে এক অন্তহীন অভ্যন্তরীণ সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে। এর সবচেয়ে বড় প্রমাণ দেশটির উত্তর পূর্বাঞ্চলের কুর্দিস্তান, যা নিজস্ব সামরিক বাহিনী, পেশমার্গা এবং স্বাধীনভাবে তেল রপ্তানির মতো ব্যাপক স্বায়ত্তশাসন নিয়ে প্রায় একটি স্বাধীন রাষ্ট্রের মতোই পরিচালিত হচ্ছে। ২০১৭ সালের স্বাধীনতার গণভোট আন্তর্জাতিক চাপে সফল না হলেও কুর্দিদের নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন এখনও ফুরিয়ে যায়নি। এর পাশাপাশি বাগদাদের শিয়া নেতৃত্বাধীন সরকার এবং সুন্নি আরবদের মধ্যকার তীব্র উপদলীয় কোন্দল যে কোনো সময় ইরাককে জাতিগত ও ধর্মীয় লাইনে চিরতরে খণ্ডবিখণ্ড করে দিতে পারে। মানচিত্রে ইয়েমেনের অস্তিত্ব এখনও দৃশ্যমান হলেও বছরের পর বছর ধরে চলা নৃশংস গৃহযুদ্ধ দেশটিকে এক চেনা রূপের বাইরে খণ্ডবিখণ্ড করে ফেলেছে। বর্তমানে দেশটির নিয়ন্ত্রণ একক কোনো শক্তির হাতে নেই। এটি উত্তর পশ্চিমে হুথি বিদ্রোহী,
দক্ষিণে জাতিসংঘ সমর্থিত সরকার এবং আরও বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানের এই বিশৃঙ্খলা যেন ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের একত্রীকরণের আগের সেই পুরনো বিভাজনের ইতিহাসকেই আবার সামনে নিয়ে আসছে। ভেঙে পড়া অবকাঠামো, চরম মানবিক বিপর্যয় আর দীর্ঘস্থায়ী সংকটের মধ্য দিয়ে ইয়েমেন আজ বিশ্বমঞ্চে এটিই প্রমাণ করছে যে আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরও একটি রাষ্ট্র কিভাবে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি মূলত দুই ভাগে বিভক্ত, যার এক অংশে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিপাবলিক অফ সাইপ্রাস এবং অন্য অংশে কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। ইউরোপীয় ইউনিয়নের নানা চাপ এবং বছরের পর বছর ধরে চলা শান্তি আলোচনা সত্ত্বেও গ্রিক ও তুর্কিদের মধ্যকার এই গভীর জাতিগত বিভাজন দূর করা সম্ভব হয়নি। কয়েক দশকের এই দীর্ঘ বিচ্ছিন্নতা এবং মাঝে থাকা জাতিসংঘের বাফার জোন দুই পাশে দুটি সম্পূর্ণ ভিন্ন সমাজ ও রাজনৈতিক বাস্তবতা গড়ে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে দুই অংশের পুনর্একত্রীকরণ ক্রমশ অসম্ভব হয়ে পড়ায় দ্বীপটির ভবিষ্যৎ এখন এক দোলাচলে দাঁড়িয়ে আছে। হয় তাদের এই দীর্ঘ বিভাজন কাটিয়ে এক হতে হবে, নয়তো চিরস্থায়ী ও আনুষ্ঠানিক বিভক্তিকেই মেনে নিতে হবে। হাইতি বর্তমানে এমন এক নজিরবিহীন শাসন সংকটের মুখোমুখি যা রাষ্ট্র হিসেবে তার অস্তিত্বকেই চরম হুমকির মুখে ফেলেছে। অনবরত রাজনৈতিক বিশৃঙ্খলা, উপর্যুপরি পরিবেশগত বিপর্যয় এবং লাগামহীন গ্যাং সহিংসতার কারণে দেশটির নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ খণ্ডবিখণ্ড। অবস্থা এতটাই বেতিক যে কাগজে কলমে থাকা সরকারের কর্তৃত্ব এখন কেবল রাজধানী পোর্ট ও প্রিন্সের সামান্য কিছু অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাস্তবতা হলো রাজধানীর সিংহভাগ এলাকায় এখন বিভিন্ন সশস্ত্র গ্যাংদের পকেটে, আর গ্রামীণ অঞ্চলগুলো রয়ে গেছে সম্পূর্ণ অরক্ষিত ও সহায়তাহীন। বছরের পর বছর ধরে চলা বহু আন্তর্জাতিক প্রচেষ্টা ও হস্তক্ষেপ সত্ত্বেও হাইতির শাসন কাঠামো আজ এক চরম ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে, যা কোনো আমূল অভ্যন্তরীণ পরিবর্তন কিংবা বড় ধরনের বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া যে কোনো মুহূর্তে সম্পূর্ণ রাষ্ট্রীয় পতনের ঝুঁকিতে রয়েছে।